৮৪ বছরের ডক্টর ইউনুস ছুটছেন ২৪ বছরের তরুণের মতো। সবকিছু সামলে চলার আশ্চর্য ক্ষমতা আছে তার। ক্লান্তি জিনিসটা যেন তাকে স্পর্শ করতে পারে না। দেশের ভেতরের চাপ, দেশের বাইরের চাপ, সব চাপ হার মেনেছে ডক্টর ইউনুসের কর্মতৎপরতায়। বয়সের হিসেবে তিনি শেখ হাসিনার থেকে ৭ বছরের এবং খালেদা জিয়ার থেকেও ৫ বছরের বড়। চাইলেই আরামায়েশে বাকিটা জীবন কাটাতে পারতেন। সেখানে দিন রাত এক করে কাজ করছেন। একবার এক সাংবাদিক ডক্টর ইউনুসের অবসরের ব্যাপারে জানতে চেয়েছিল। তিনি বলেছিলেন, অবসর শব্দটাকে অবসরে পাঠানো উচিত। এমন ইস্পাত কঠিন দৃঢ়তার কারণে ডক্টর ইউনুস অন্যদের চেয়ে আলাদা। ২০২৪-এর আগস্টে দেশের শাসন ক্ষমতায় পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নামটা উঠে এসেছিল। প্রথমে তিনি দায়িত্ব নিতে না চাইলেও পরবর্তীতে ছাত্রদের অনুরোধে রাজি হন। ২০২৪ সালের আগস্টের শুরুতে তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন। সেখানে তার ছোটখাটো একটা অপারেশনও হয়েছিল। এমন কঠিন মুহূর্তে ৮ই আগস্ট তিনি দেশে ফিরে আসেন এবং সেদিন রাতেই শপথ গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি কাজে নেমে পড়েন। ৯ আগস্ট স্মৃতিসৌধে বৃষ্টিতে ভিজে তার শ্রদ্ধা জানানোর ছবি ও ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে। দায়িত্ব নেওয়ার তৃতীয় দিন অর্থাৎ ১০ আগস্ট তিনি ছুটে যান ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরের রংপুরে। সেখানে তিনি শহীদ আবু সাইদের পরিবারের সাথে দেখা করেন এবং আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান। ডক্টর ইউনুসের ওই সফরে কোনো বাড়াবাড়ি ব্যাপার ছিল না লোক দেখানো কোনো কিছু। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন, যেটা ছিল প্রধান উপদেষ্টা হিসেবে তার সর্বপ্রথম বিদেশ সফর। ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। সে সফরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বেশ ঘনিষ্ঠ আলোচনা ও সাক্ষাৎ হয় তার। অতীতে বাংলাদেশের কোনো সরকার প্রধান আমেরিকার প্রেসিডেন্টের কাছে এতটা গুরুত্ব পাননি। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও তার সাক্ষাৎ হয়। এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ আরও কয়েকজন বিশ্ব নেতার সাথে ডক্টর ইউনুসের ফলপ্রসূ আলোচনা হয়। এরপর তিনি দেশে ফেরেন। এদিকে ২০২৪-এর অক্টোবরে মুসলিম রাষ্ট্রের সংগঠন D8-এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানায় মিশর। তবে ডিসেম্বরে অনুষ্ঠিত সেই সম্মেলনের আগে ডক্টর ইউনুস আজারবাইজান সফর করেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের জন্য নভেম্বরের ১১ থেকে ১৪ তারিখ তিনি আজারবাইজানে ছিলেন, যেখানে জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার ভাষণ বেশ প্রশংসিত হয়েছিল। এরপর ডিসেম্বরে তিনি মিশরে যান। সেখানে D8-এর সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ডক্টর ইউনুস বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে লম্বা বক্তৃতা দিয়েছিলেন। ২০২৪-এ সেটাই ছিল তার শেষ বিদেশ সফর। ২০২৫ সালের জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে তিনি সুইজারল্যান্ডে যান। সেখানে ৪ দিনে মোট ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডক্টর ইউনুস। আগের মতোই বিশ্ব নেতাদের সাথে তার আলাপ আলোচনা হয়, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের পাশাপাশি নানা সংগঠনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। ২০২৫-এর ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে দুবাই যান ডক্টর ইউনুস। তবে তার সবচেয়ে আলোচিত ও সফল ছিল চীন সফর। মার্চের ২৬ তারিখ তিনি চীনে পৌঁছান। এরপর আসতে থাকে একের পর এক চমক। চীনের বাজারে ২০২৮ সাল পর্যন্ত শুল্কমুক্ত রফতানির সুবিধা পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য ৪টি সমুদ্রগামী জাহাজ কেনার অর্থায়নের আশ্বাস দিয়েছে দেশটি। চীন সফর শেষে ডক্টর ইউনুস থাইল্যান্ডে গিয়েছেন। ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। এবার গেলেন কাতারে। এভাবেই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি অবিরত কাজ করছেন। তার বিরতিহীন ছুটে চলা বাংলাদেশকেও লাভবান করছে।